নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পার্ট 19 ভিডিওতে আছি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো। দেখো বোর্ডে আমরা লিখেই দিয়েছি, এটা তোমরা খাতায় লিখে নাও সবাই। এইটা নিয়ে আজকে আলোচনা করব যে পর্ব, অডিও পর্ব বা পর্ব অঞ্চল, তিনটে করে নাম আছে। পরীক্ষার সময় কোন নামটা দেবে গুলিয়ে ফেলবে, ওই জন্য আমরা প্রত্যেকটা নাম লিখে দিয়েছি। প্রত্যেকটা নাম দিয়ে মনে রাখতে হবে সূত্রটা। পর্বর সংখ্যা বা নোটসের সংখ্যা, অডিও পর্বের সংখ্যা বা রেডিয়াল নোটসের সংখ্যা, পর্ব অঞ্চলের সংখ্যা বা নোডাল সার্ভিসের সংখ্যা। একই, যা বলবে সবগুলোই একই। বাংলাটা আমার মনে রাখবে, ইংলিশটা আমার মনে রাখবে, কারণ বাংলা দিয়েও দিতে পারে অনেক সময় পরীক্ষায়, অনেক সময় ইংলিশ দিয়ে বলতে পারে যে নোট কটা আছে বা রেডিয়াল নোট কটা আছে, এইভাবে লিখে দিতে পারে। তাহলে গুলিয়ে ফেলবে না, কারণ এর সঙ্গে এটা না প্রায় সব ল্যাঙ্গুয়েজগুলো একই রকম, গুলিয়ে যেতে পারে। ওই জন্য সব রকম নামটা লিখে দিয়েছি। ইংলিশ নামটা মুখস্থ করে নেবে, বাংলা নামটা মুখস্থ করে নেবে। পর্ব, অডিও পর্ব বা পর্ব অঞ্চলের সংখ্যা বার করতে গেলে আমাদের যে সূত্র সেটা হচ্ছে n-l-1। আর কৌণিক পর্ব বা পর্বতলের সংখ্যা যখন বার করবে, কৌণিক পর্ব মানে কি? কৌণিক পর্ব মানে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস, আর পর্বতলের সংখ্যা মানে কি? নাম্বার অফ নোডাল প্লেনস। এটা বার করতে গেলে শুধুমাত্র এল এর যে ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে তার মান। তাহলে তোমরা লক্ষ্য রাখবে যে পর্ব, অডিও পর্ব বা পর্ব অঞ্চল বললে n-l-1 এবং কৌণিক পর্ব বললে শুধু এল দিয়ে মান বার করবো। তাহলে দেখি একটা উদাহরণ নিয়ে কাজ করি, একদম সিম্পল ব্যাপার। ধরো 1s এর ক্ষেত্রে বার করবো। 1s এর ক্ষেত্রে নাম্বার অফ নোটস কটা হবে এবং নাম্বার অফ নোডাল প্লেনস কটা হবে বার করবো। তোমাদের কি কি মান লাগবে এখান থেকে? n এবং l এর মান লাগবে। তাহলে 1s এর জন্য n এর মান কত? 1, আর l এর মান কত? s যেহেতু আমরা জানি, s যেহেতু যে l এর মান 0, 1, 2, 3 হতে পারে, 0 হলে হবে s, 1 হলে হবে p, 2 হলে হবে d, 3 হলে হবে f। তাহলে s আছে যেহেতু, l এর মান কত? 0, l এর মান 0। তাহলে 1s এর ক্ষেত্রে নাম্বার অফ নোটস কত হলো? নাম্বার অফ নোটস ইকুয়াল টু n-l-1 ইকুয়াল টু n এর মান কত? 1 মাইনাস l এর মান কত? 0 মাইনাস 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। নোটস কিন্তু নেই। দেখো মজার ব্যাপার, দেখো 1s এর কিন্তু নোট নেই, সেটা আমরা ছবির মাধ্যমে কিন্তু বুঝেছি। এর আগের ভিডিওতে আমরা ছবি সম্পর্কে আলোচনা করেছিলাম যে 1s এর ছবি কেমন হয়, সেখানে দেখবে আমি বলেছিলাম যে এর কোনো নোড নেই, নোডাল প্লেন নেই কোনো 1s এর ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু 0 এসছে 1s এর ক্ষেত্রে নোটস, তাহলে নোডাল প্লেনসও কত আসবে? এল এর মান দেখো 0 আছে, তো নোডাল প্লেনসও কত আসবে? 0ই আসবে। তাহলে এখানে নোটসও 0 আর নোডাল প্লেনস ইকুয়াল টু এল ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু নোটসও 0 আসবে, নোডাল প্লেনসও কিন্তু 0 আসবে। এটা গেল 1s এর জন্য। 2s এর জন্য আমরা আলোচনা করি, নোটস এবং নোডাল প্লেনস কত আসবে। আমরা তাহলে এই সূত্রটা মুছে দিচ্ছি, তোমরা খাতায় এঁকে নেবে, আমরা এখানে বিভিন্ন এ নিয়ে আলোচনা করছি। দেখ 1s গেল, এবার আসছে 2s। 2s এর জন্য আমরা n এর মান কত পাচ্ছি? n এর মান পাচ্ছি 2, l এর মান পাচ্ছি 0। তাহলে 2s এর ক্ষেত্রে নোটস কটা আছে? n-l-1 সমান 2 মাইনাস 0 মাইনাস 1, তাহলে কত আছে? 1টা। দেখো 2s এর জন্য আমরা বলেছিলাম নোড 1টা, এবং এই যেহেতু l 0 তাহলে নোডাল প্লেনস কটা? 0। ঠিক আছে। 3s এর জন্য যদি আঁকি তাহলে n সমান কত আসছে? 3, l সমান কত আসছে? 0। তাহলে নোটস কটা আসছে এখানে? নোটস ইকুয়াল টু n-l-1 সমান 3 মাইনাস 0 মাইনাস 1 সমান 2। 3s এর জন্য নোট দুটো হয়, আমরা বলেছিলাম একটা করে কমে আসবে নোটের সংখ্যা, মানে n এর মান থেকে একটা করে কমে আসবে। কিন্তু 2s থেকে 3s গেলে নোট আস্তে আস্তে বাড়বে, বা 3s থেকে 4s গেলে নোট আস্তে বাড়বে। এটা আমরা পরপর এভাবে বার করতে পারি। এটা আমরা s দিয়ে করলাম। আমরা এবার p দিয়ে একটা আলোচনা করি। p দিয়ে ধরো 2p আছে, 2pর ক্ষেত্রে n সমান কত? 2, l সমান কত? 1, p এসে গেছে, l ইকুয়াল টু 1 চলে আসছে। তাহলে এর ক্ষেত্রে নোটস কটা আছে?
n মাইনাস এল মাইনাস ওয়ান সমান এনটা 2 মাইনাস এল 1 মাইনাস 1, তাই কত হলো 0। এর ক্ষেত্রে কিন্তু কোনো নোড নেই, টুপির ক্ষেত্রে আমরা বলেছিলাম টুপির ক্ষেত্রে কোনো নোড নেই, কিন্তু নোডাল প্লেনস আছে। নোডাল প্লেনস ইকুয়াল টু এল ইকুয়াল টু 1, একটা নোডাল প্লেন আছে, নোডাল পয়েন্ট আছে, একটা নোডাল পয়েন্ট আছে। ক্লিয়ার? থ্রিপির ক্ষেত্রে এটা যদি 3 হয় তাহলে এন ইকুয়াল টু কত চলে আসবে, এন ইকুয়াল টু 3 চলে আসবে, এল ইকুয়াল টু 1ই থাকবে। নোটস কটা আসবে, 3 মাইনাস 1 মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 2, 3 মাইনাস 2 বাদ দিলে পরে থাকবে 1। নোডাল প্লেনস এল ইকুয়াল টু 1, নোটস একটা, নোডাল প্লেনস একটা। তাহলে তোমার যাই দিক না কেন, এখান থেকে যাই দিক না কেন তোমরা কিন্তু আনতে পারবে, বুঝতে পারছো? সূত্রের সাহায্যে তোমরা বার করতে পারবে। আমরা কয়েকটা করে দিলাম, তোমরা বাদ বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এটা হলো। আচ্ছা, আরেকটা জিনিস, উপকক্ষে সঞ্চরণশীল একটা সূত্রটা আমরা শিখব। উপকক্ষে সঞ্চরণশীল ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ সেটা আমরা শিখব। কক্ষীয় অরবিটাল কক্ষীয় কৌণিক ভরবেগ, এই সূত্রটা শিখব। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইংলিশে বললে কি শিখব? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভরবেগ, মোমেন্টাম সেটা হচ্ছে সূত্রটা √L ইন্টু L+1 ইন্টু h/2π। এটা হচ্ছে সূত্র √L ইন্টু L+1 ইন্টু h/2π, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর এলটা হচ্ছে আমরা জানি। এইবার এটা দেখা যাচ্ছে যে 2s এর জন্য আমরা বার করতে বলছে। 2s এর জন্য এই ভ্যালুটা কত হবে? তাহলে আমাদের এল এর ভ্যালু লাগবে। 2s এর জন্য এন এর মান তো 2, কিন্তু এল এর মান কত? 0, এস রয়েছে, এল এর মান 0। তাহলে এল এর মান এখানে যদি 0 বসিয়ে দেয়, 0 ইন্টু 0 যোগ 1, 0-র সঙ্গে যাই গুণ করো 0 হয়ে যাবে, √0 মানে 0, তাহলে 0-র সঙ্গে আবার h/2π গুণ করলে 0ই এসে যাবে। 2s এর জন্য কিন্তু কক্ষীয় কৌণিক ভরবেগ 0, বুঝতে পারছো? 2s কেন? যে কোনো এস এর জন্যই, 2s বলো, 3s বলো, 4s বলো, যাই বলো না কেন, এস থাকলেই এল এর মান 0 হয়ে যাচ্ছে, ফলে পুরো টার্মটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো 2s বলো, এখানে 3s বলো, 4s বলো, যাই বলো না কেন, প্রত্যেকের জন্যই এটা 0ই আসবে। ক্লিয়ার? কিন্তু পি এর জন্য কেমন আসবে একটু দেখি। পি এর জন্য ধরো, টুপির জন্য যদি বলি, টুপির জন্য এন এর মান তো 2, এল এর মান কত? 1, তাই না? এল এর মান 1, পি রয়েছে। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত আসবে? √L ইন্টু L+1, এল এর মান 1 ইন্টু 1 + 1 ইন্টু h/2π। ক্লিয়ার? 1 + 1 2, √2, তাহলে এটা আসছে √2 ইন্টু h/2π। এই ভ্যালুটা চলে আসলো। সহজ কিন্তু টুপির জন্য। 4p 5p 6p যাই করলে না কারণ আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা মান আসবে। তাহলে এইভাবে আমরা কিন্তু কক্ষীয় কৌণিক ভরবেগ বার করা শিখে গেলাম। এবার এখান থেকে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে যে অরবিট এবং অরবিটালের মধ্যে যে পার্থক্য আছে সেটা আমাদের একটু শিখে নিতে হবে, যে অরবিট এবং অরবিটালের মধ্যে কী কী পার্থক্য। মানে এই পার্থক্যটা পরীক্ষা পড়ে। অরবিট আর অরবিটাল বা অরবাইটাল পার্থক্য।
অরবিটের বাংলা কি? কক্ষ। অরবিটালের বাংলা কি? কক্ষক। কক্ষক, ঠিক আছে? পার্থক্য কি? যদি বলি যে আমরা কোথা থেকে কোনটা পেয়েছি, সেটা যদি বলি যে কক্ষর ধারণা আমরা কোথা থেকে পেয়েছি? বোরের সূত্র থেকে পেয়েছি। আর কক্ষকের ধারণা কোথা থেকে পেয়েছি? আমরা এম থেকে, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার এম থেকে আমরা কিন্তু কক্ষকের ধারণা পেয়েছি। এবার যে অরবিটের সংজ্ঞাটা কি? অরবিটটা হচ্ছে বৃত্তাকার হতে পারে বা উপবৃত্তাকার হতে পারে, অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে সেটাই তো কক্ষ। তাহলে ওটা বৃত্তাকার, উপবৃত্তাকার ইত্যাদি হতে পারে। কিন্তু কক্ষকের আকৃতি কি বৃত্তাকার, উপবৃত্তাকার? হ্যাঁ, কক্ষকের আকৃতি বৃত্তাকার হয় না, কক্ষকের আকৃতি কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এস কক্ষকের আকৃতি গোলকাকার হয়, পি কক্ষকের আকৃতি আরেক রকম হয়। কী শেপ হয় ওটা বলেছিলাম? ডাম্বেল শেপ হয়, গোলকাকার হয় এস কক্ষ, পি কক্ষ হয় কেমন দেখতে? ডাম্বেল শেপ মতন দেখতে। ডি কক্ষ একরকম দেখেছে, দুই রকম ডাম্বেল শেপ রয়েছে ডির মধ্যে। এফের ক্ষেত্রে ওরকমই সবই হয়। তাহলে দেখো এখানে কক্ষকের ছবি আলাদা আলাদা হচ্ছে, আর কক্ষের ছবি কিন্তু হয় উপবৃত্তাকার নাই বৃত্তাকার, দু রকম ছবি হচ্ছে। আর অরবিটে ইলেকট্রন যখন থাকে সেখানে ইলেকট্রনকে কিন্তু কণা হিসেবে আচরণ করে সেটা ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ বোরের সূত্র অনুযায়ী ইলেকট্রনকে ধরে নেওয়া হয়েছে সেটা কণা হিসেবে আচরণ করে। কিন্তু অরবিটালের ক্ষেত্রে সেখানে ইলেকট্রনকে একটা ইলেকট্রন ক্লাউড হিসেবে ধরে নেওয়া হয়েছে ইলেকট্রনকে। সেটা আমরা দেখেছি, ইলেকট্রন মেঘ, ইলেকট্রন তীব্র বেগে ঘুরলে সেটাকে মনে করা হয় যে এটা ইলেকট্রন মেঘ হিসেবে আলোচনা। আর একটা জিনিস, অরবিটের ধারণা যেটা এসেছিল সেখানে কিন্তু হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপাল, সেটাকে কিন্তু একদম মানা হয়নি। কারণ ওখানে ইলেকট্রনকে কণা হিসেবে ধরা হয়েছে এবং ইলেকট্রনের অবস্থান ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় এটা ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তা তো না, ইলেকট্রন এত তীব্র বেগে ঘোরে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না, এটা আমরা জানি। সেই জন্য অরবিটালের মধ্যে আসলে এখানে কিন্তু ইলেকট্রনকে কণা হিসেবে আচরণ করা হয়েছে, একই সঙ্গে আবার ওয়েভ হিসেবে আচরণ করে এটাও ধরে নেওয়া হয়েছে। কারণ এখানে ডি ব্রগলি যে সূত্র এখানে মেনে চলা হয়েছে যে ইলেকট্রনের মধ্যে দুরকম ধর্মই আছে, কণা ধর্ম এবং সঙ্গে সঙ্গে ওয়েভ ধর্ম বা তরঙ্গ ধর্ম, দুরকম ধর্মই আছে। সুতরাং এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পুরোপুরি মানা হয়েছে একটা। আরেকটা হচ্ছে যে অরবিটের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা অরবিটের মধ্যে, সেটাকে ধরে নেওয়া হচ্ছে 2n² দিয়ে, যেখানে 2, 8, 18 ইত্যাদি সংখ্যা আসতে পারে। কিন্তু অরবিটালের মধ্যে কি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² দিয়ে প্রকাশ করা যায় না। কোনো একটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত হতে পারে? এটা আমরা বারবারই বলেছি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 হতে পারে, দুটো থাকতে পারে সর্বোচ্চ। কোনো একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন সর্বোচ্চ দুটো থাকতে পারে, তার মধ্যে একটা প্লাস হাফ এবং একটা মাইনাস হাফ, মিনিমাম একটা থাকতে পারে কিন্তু সর্বোচ্চ দুটো থাকতে পারে। তাহলে এই পার্থক্যগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে? এবার আমরা এই চ্যাপ্টারের কয়েকটা থিওরি আমাদের শেষ। এই চ্যাপ্টার সম্পর্কে যা যা থিওরি শেখার আমরা শিখে গিয়েছি। এবার আমরা কটা প্রশ্ন উত্তর নিয়ে একটু আলোচনা করলে আমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে শেষ হবে। আমরা নেক্সট চ্যাপ্টার তখন শুরু করব। পার্থক্যগুলো আমি আর লিখলাম না, তোমরা বই থেকে পড়ে নেবে, ঠিক আছে? লিখে আমার সময় নষ্ট করলাম না, তোমরা বই থেকে পড়ে নেবে। খুব সহজ পার্থক্য আমি বলে দিলাম, মুখে বলে দিলাম, তোমরা একটু বই থেকে পড়ে নেবে। এবার দেখো একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি যে 2D ও 3F এই দুটি কক্ষকের অস্তিত্ব আছে কি? অস্তিত্ব আছে কি? ব্যাখ্যা করো। এটা আমি করাচ্ছি তোমাদের বইয়ের পিছনের দিকে দেখবে বিভিন্ন প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেখান থেকে করাচ্ছি। 35 নম্বরের প্রশ্ন, 134 পেজ নম্বর সবার সঙ্গে নাও মিলতে পারে, তবে একটু লক্ষ্য রেখো। 35 নম্বরের প্রশ্ন খুঁজলে পেয়ে যাবে। 2D এবং 3F কি সম্ভব? দেখা যাক। কোনো উপকক্ষ বা কক্ষক সম্ভব হবে কি না সেটা বুঝতে গেলে আমাদের ওখান থেকে n এবং l এর মানটা বার করতে হবে। n এর মানের সঙ্গে যদি l এর মান সঙ্গতিপূর্ণ হয় তাহলে সেটা সম্ভব, কিন্তু n এর মানের সঙ্গে যদি l এর মান সঙ্গতিপূর্ণ না হয় তখন সেটা অসম্ভব। দেখি 2Dর ক্ষেত্রে n কত? 2, সামনে যেটা থাকে সেটা n এর মান আমরা জানি। আর d রয়েছে মানে 0, 1, 2, SPD 0, 1, 2, l এর মানও কত চলে আসছে? 2। এইবার বলো এই কম্বিনেশনটা কি আদৌ সম্ভব? n এর মান 2 হলে l এর মান কি 2 হতে পারে? বলো তো না।
এন এর মান 2 হলে কখনোই এল এর মান 2 হবে না। আমরা জানি যে এন এর মান 2 হলে এল এর মান দুটো হতে পারে, সেটা হচ্ছে একটা 0 হতে পারে, একটা 1 হতে পারে, অর্থাৎ n-1 পর্যন্ত ভ্যালু হতে পারে, n হবে না। অর্থাৎ এন এর মান 2 হলে এল এর মান 0 হবে বা 1ও হতে পারে, কিন্তু 2 হবে না। তাহলে এটাই সম্ভব না, এল এর মান 2 হওয়াই সম্ভব না। তাহলে যেহেতু এটা সম্ভব না, তাহলে 2D এই কক্ষটারই কোনো বাস্তব অস্তিত্ব নেই। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে 3Fটা বার করি। 3F এর ক্ষেত্রে বলো এন এর মান কত? এন এর মান 3, সামনে যেটা আছে। আর এল এর মান কত? এফ আছে 0 1 2 3 SPDF 3, এল এর মান এখানে 3 হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে এই কম্বিনেশনটাও কি সম্ভব? না, এই কম্বিনেশনটা সম্ভব না, ফলে 3Fেরও কোনো অস্তিত্ব নেই। এন এর মান 3 হলে এল এর মান কখনো 3 হবে না। বুঝতে পারছো? তাহলে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বে, পারবে তো? আশা করি পারবে।